এলোমেলো চুলগুলো ঘাড় ছুঁয়ে নামছে। চোখে সেই একই নিষ্প্রভ চোখে সেই একই নিষ্প্রভ আলো। ঠোঁটে কোনো শব্দ নেই, কিন্তু ডান হাতটা দিয়ে কিছু একটা আঁকছে পুরনো ডায়েরির পাতায়। আলিয়া চুপচাপ এসে বসে পড়লেন। কিছুক্ষণ পর ধীরে বললেন, আজকে একটু অন্যরকম লাগছে তোমাকে, কেমন যেন গা ছমছম নিস্তাবতা। সব ঠিক তো? সুমো চুপ করে থাকে। তার ঠোঁটে এক ছেলতে হাসি ফুটে উঠল। আজকে সকালে একটা চিঠি পেয়েছি ওমানের কেন্দ্রীয় আপিল কোর্ট থেকে। সে একটু থেমে আবারও বলল, আমার মুক্তির দিন এগিয়ে এসেছে, নতুন তারিখ ঠিক হয়েছে, মাত্র 20 দিন বাকি। আলিয়ার চোখ ছলছল করে ওঠে। তুমি চলে গেলে আমি তো একা হয়ে যাব সুমো। আমার চলে যাওয়াটা কোনো শেষ নয়, বরং শুরু। আমি চাই আপনি এই গল্পটাকে নিজের করে নিন। পৃথিবী জানুক কেউ একজন ভালোবেসেছিল অমনভাবে যে কারাবাসও তাকে থামাতে পারেনি। আলিয়া চুপ করে যায়। সুমো উঠে দাঁড়ায়। পেছনে রাখা চাদরের নিচ থেকে একটা পোটলা বের করে আনে। সেটা খুলে ছোট একটা কাঠের বাক্স দেখালো। বাক্সের গায়ে লেখা সুমুরাজ। এই বক্সে আছে আমাদের সেই সব মুহূর্ত, কিছু চিঠি আর খান সাহেবের কিছু জিনিস। এগুলো আমি ওনার অজান্তে রেখে দিয়েছিলাম আমার কাছে। আলিয়ার চোখে বিস্ময়। তুমি এসব কারাগারে এনে রাখলে কিভাবে? সুমো চোখ বন্ধ করে বলল, ভালোবাসার জায়গায় আইন সবসময় পৌঁছাতে পারে না। কিছু স্মৃতি থাকুক না শুধু হৃদয়ের আদালতেই বন্দী হয়ে। আলিয়া কিছুক্ষণ চুপ করে সুমোর দিকে তাকিয়ে রইল। তার চোখে আজ অন্যরকম একটা তীব্রতা, যেন বহুদিনের সংযত এক সত্যি আজ আর আটকে রাখতে পারছে না। আলিয়া নিচু গলায় বলল, কখনো তোমাকে কথাটা বলিনি সুমো, কিন্তু আজ আর আমি চুপ থাকতে পারছি না। তুমি অসম্ভব সুন্দরী একজন নারী। সত্যি বলছি, 5টা বছর এই নোংরা স্যাঁতস্যাঁতে দেয়ালের মাঝে কাটিয়ে দেওয়ার পরেও তোমার রূপের একটুকু ঘাটতি পড়েনি, বরং আগের থেকেও তুমি অনেক বেশি দীপ্তিময় হয়েছো। যেন সব ব্যথা, সব চেপে রাখার কষ্ট তোমাকে আরও সুন্দর করে তুলেছে। তুমি যেমন সুন্দরী তেমনই ভাগ্যবতী। আমি নিশ্চিত সৃষ্টিকর্তা তোমাকে গড়েছেন প্রচণ্ড ধৈর্য ধরে আর সহ্যের এক ছাঁচে। এতটা ধৈর্য আমি আর কারোর মধ্যে দেখিনি, আর না তোমার মতো এত সুন্দরী মেয়ে দেখেছি। সুমো হালকা তাচ্ছিলের হাসি হেসে বলল, আমি ভাগ্যবতী এটাই মেনে নিলাম, কিন্তু আমি সুন্দরী এটা আপনি কিভাবে বললেন? আলিয়া একটু চমকে তাকালো তার দিকে। তাহলে কি তুমি বলছো তুমি সুন্দরী নাও? সুমো এবার চুপ করে থাকে, একটাও শব্দ করে না। চোখ দুটো ঘরের এক কোণায় আটকে রাখে, যেন ওখানেই সমস্ত উত্তর লুকিয়ে আছে। আলিয়া গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, এক পাপিষ্ঠ পুরুষ যিনি জীবনের কোনো নিয়ম মানতেন না, এক কথায় মানুষ, কঠিন হৃদয়, হিমশীতল চোখ, বিষাক্ত রাগ আর প্রতিটা আচরণে ফুটে উঠত। নারীর দিক তাকানোর দূরে থাক, তাদের উপস্থিতিও সে সহ্য করতে পারত না। নারীকে সে ভাবত দুর্বল, আবেগপ্রবণ, এমন কিছু যাদের জন্য হৃদয়ের জায়গা রাখা বৃথা। কত শত মেয়ে তার প্রেমে পড়ে গিয়েছিল, সে চোখ তুলে তাকায়নি, কিন্তু তোমার সামনে এসে তার সেই রাগ, সেই কঠোরতা গলে গিয়েছিল। তোমার চোখে যে খুঁজে পেত এক ধরনের নিশ্চিন্ত ঘর, একটা নিরাপত্তা। সে তোমায় দেখে থেমে যেত, তার কণ্ঠ আটকে যেত। এক কঠিন পুরুষ যার হৃদয়ে আগুন ছিল, সে তোমার ভালোবাসার নরম হয়ে গিয়েছিল। দ্বিতীয়জন ছিল নারী বিদ্বেষী, আত্মঘৃণায় পোড়া এক আত্মা। সে মেয়েদের ঘৃণা করত, একরকম ভীষণ ঘৃণা, যে ঘৃণা তার চোখে কথা বলতো। তার জীবনে নারীর জায়গা ছিল না, বরং ঘৃণায় চিহ্ন ছিল প্রতিটা পদক্ষেপে। সে বিশ্বাস করত নারী মানে দুর্বলতা, প্রতারণা, এক ধরনের বিষ। সে মেয়ে মানুষ দেখলেই চোখ ফিরিয়ে নিত, ছোঁয়া তো দূরের কথা। তার বুক জুড়ে জমেছিল অপমান, অভিমান, একরাশ অসহিঞ্চুতা। তবুও সেই মানুষটা একদিন তোমার সামনে প্রথমবার তার সেই বিষাক্ত দেয়ালে ফাঁকে তোমাকে জায়গা দিয়েছিল। সে তোমার স্পর্শ চায়নি, চেয়েছিল তোমার পাশে থাকতে। তুমি তাকে পাল্টে দিতে শুরু করেছিলে। তৃতীয়জন ছিল নেশাগ্রস্ত, লোভী, নারীভোগী, এক প্লে বয়। নারী ছিল তার খেলনা। তার চোখে নারী মানেই এক রাতের শয্যাসঙ্গী। সে নারীদের কাছে যেত, ভোগ করত তাদের চোখে প্রেম দেখিয়ে, তারপর ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিত টিস্যুর মতো।
তার চারপাশে মেয়েরা ভিড় করত, কেউ তাকে ছোঁয়ার আশায় মরত, কেউ এক রাতের অপেক্ষা করত। সে কারো চোখে প্রেম খুঁজত না, কিন্তু সেই মানুষটাও তোমার কাছে থেমে গিয়েছিল। তোমাকে দেখে তার চোখে ভয় চলে এসেছিল। সেই মানুষটাও তোমার স্পর্শ চায়নি, চেয়েছিল তোমার কাছে ক্ষমা। তুমি তাকে ভেঙে দিয়েছিলে, ভালোবাসার সামনে তাকে নগ্ন করে দিয়েছিলে। তাহলে তুমিই বলো, এতগুলো পুরুষ যাদের এক একজনের জীবন ছিল ভয়ানক এবং মেয়েদের থেকে শত যোজন দূরে, তারা সবাই যদি তোমাকে এইভাবে ভালোবেসে ফেলে, তাহলে তুমি কি সত্যি বলবে তুমি সুন্দরী নও? সুমো এক চিলতে হাসে। সে হাসি বিষণ্ণ। সে যেন এক কৌতুক শুনল নিজের ভাগ্য নিয়ে। সুমো শান্ত গলায় বলল, আপনি জানেন, নারীর সৌন্দর্য একটা অভিশাপ। যদি নারী দেখতে সুন্দরী না হয়, তাহলে সমাজ তার অস্তিত্বই মানতে চায় না। আর যদি নারী রূপবতী হয়, তাহলে সে শিকার হয়ে যায় জানোয়ারদের নজরে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, নারীর রূপ তার অস্ত্র নয়, বরং তার শাস্তি হয়ে দাঁড়ায় এই সমাজে। এই রূপ, এই মুখ, এই চুল, এই নখ, এই চোখ, এইগুলোর কারণেই তো আমি আজ এখানে। এই সৌন্দর্যের কারণেই আমাকে টার্গেট করা হয়েছিল। ভালোবাসার মুখোশ পরে তারা একজন একজন করে আমার সর্বনাশ করেছে। এই রূপেই আমার দুর্ভাগ্য। এই চোখ, এই চুল, এই ঠোঁট, এইগুলোই আমাকে ধ্বংস করেছে। আমি যদি সাধারণ একটা মেয়ে হতাম, দেখতে কুৎসিত হতাম, তবে আজ হয়তো এই কারাগারের ভেতর বসে গল্প বলতাম না। আলিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। সুমো দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আপনারা সবাই শুধু সেই 3জন পুরুষের প্রেমের গল্প শুনেছেন। কেউ কখনো ভাবেননি এই মেয়েটা ঠিক কতবার মরেছে ভেতরে ভেতরে, কতবার ভেঙেছে, নিজেকে আবার জোড়া লাগিয়েছে। আলিয়া স্তব্ধ হয়ে যায়। তার চোখে এবার শুধু বিস্ময় নয়, অশ্রু এসে জমে। সুমোর কথা যেন ধাক্কা দেয় হৃদয়ের গভীর কোণে। এক নারী হয়ে আরেক নারীর আরতি বুঝে নেয়। আলিয়া ধীরে বলল, তোমার গল্পটা শুধু এক ভালোবাসার গল্প নয় সুমু, এটা এক যুদ্ধের দলিল। এক নারীর গল্প যে শুধু ভালোবেসে হারায়নি, প্রতিদিন নিজেকে খুন করেছে, আবার জোড়া লাগিয়েছে। তুমি শুধু সুন্দরী নও, তুমি ভয়ঙ্কর শক্তিশালী। সুমো হালকা মাথা নেড়ে বলে, ভালোবাসা যদি মানুষকে শক্তি দেয়, তবে সেই শক্তি দিয়ে আমি নিজেকে গড়েছি। কিন্তু সবাই জানে না এই গড়ার পেছনে কতটা ধ্বংস লুকোনো আছে। আলিয়া উঠে দাঁড়িয়ে পেছনে হেঁটে যায় কিছুটা। তার চোখের জল মুছতে চায়, কিন্তু পারে না। সে জানে এই ঘরের মেয়েটা, যাকে সে এতদিন শুধু এক কয়েদি ভেবেছিল, সে আসলে এক মহাকাব্য, এক সুমরাজ নামক ভালোবাসার গল্প, যার ভিতরে লুকিয়ে আছে ভাঙা হৃদয়, ছেঁড়া চিঠি, গলিত কান্না আর ভয়ঙ্কর শূন্যতা। পেছন থেকে সুমু নিজের পুরনো ডায়েরি থেকে একটা পৃষ্ঠা বের করে বলে, একটা পৃষ্ঠা পড়বেন? আলিয়া ফিরে এসে বসে। সুমু একটা পাতলা হলদেটে পৃষ্ঠা এগিয়ে দেয়। ডায়েরির পাতার কোনায় আঁকা খান সাহেবের মুখ। সুমু সেই চিত্রটা লুকিয়ে রাখে। আলিয়া পড়ে, তোমার চোখে একটুখানি কোমলতা দেখলেই আমি বাঁচতে চাইতাম। তুমি যখন রাগ করো, তখন ভয় পেতাম না, বরং ভালোবাসতাম সেই আগুনটাকেও। কারণ আমি জানতাম সেই আগুনের মাঝে কোথাও আমার নাম লেখা। সেই রাতে তুমি যখন প্রথম বললে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ সুমু, তখন থেকেই আমার সমস্ত অপূর্ণতা ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠেছিল। আমি তখন থেকেই জানতাম, মৃত্যুর পরেও আমি শুধু তোমার হব, শুধুই তোমার। আলিয়ার কণ্ঠ কেঁপে ওঠে। সে পাতাটা বুকে চেপে রাখে। সুমু একটু হাসে। আলিয়া ধীরে বলে, তোমার খান সাহেবের অনেক ছবি সোশ্যাল মিডিয়াতে আছে, আমি কখনো দেখিনি। আমি চেয়েছি তোমার মুখ থেকে তার বর্ণনা শুনবো, কিন্তু তুমি কখনো বলনি তো সুমু, তোমার খান সাহেব দেখতে কেমন ছিল? আমার খান সাহেবকে নিয়ে কি বলবো? তিনি ছিলেন ঠিক যেন কোনো আফগান পাহাড়ি রাজপুত্র। চোখে আগুন, চাহনিতে সম্মোহন, আর ব্যক্তিত্বে এক অদম্য ঠান্ডা ঝড়। তার চোখ দুটো ছিল গভীর, যেন হাজার বছরের গল্প লুকিয়ে আছে সেখানে। ভ্রুর কোনায় এক অভিমানী ভাঁজ, ঠোঁটে কঠিন নিরাসক্তি। কিন্তু সেই কঠিন মুখের আড়ালে আমি দেখতাম এক অদ্ভুত কোমলতা, যা কেবল আমার জন্যই বরাদ্দ ছিল। আমার খান সাহেব যখন সাদা শার্টে হাতার গোটানো ভাঁজে নীরবে হেঁটে যেতেন কোনো জায়গা দিয়ে, নারীদের চোখ যেন স্বাভাবিকভাবে তার দিকে আটকে যেত। একবার যে তাকে দেখেছে, সে যেন আর নিজেকে ফেরাতে পারেনি। আমি ছিলাম সেই নারী যার হাতে হাত রেখে
হাঁটতেন তিনি। আমি ছিলাম সেই ভাগ্যবতী যার দিকে তাকিয়ে শত নারী হাহাকার করত, কিভাবে পেল মেয়েটা এমন পুরুষকে। আর হ্যাঁ, আমার খান সাহেব ছিলেন সেই পুরুষ যাকে ভালোবাসা মানেই ছিল গর্ব, ঈর্ষা আর অদ্ভুত এক রোম্যান্স। আমি তার চোখে দেখেছিলাম ভালোবাসার শুদ্ধ ভাষা, আর সেখানেই আমার সমস্ত জয়ের গল্প লেখা ছিল। আলিয়া তাকিয়ে থাকে অপলক। তার সামনে বসে আছে এমন এক নারী যার মুখে আজ কেবল প্রেম নয়, আছে এক রাজকীয় বিষাদ, এক আভিজাত্যপূর্ণ ব্যথা আর নিঃসঙ্গ জয়ের গল্প। হঠাৎ ঘরের জানালা দিয়ে হালকা বাতাস ঢোকে, ডায়েরির পাতাগুলো উঠতে শুরু করে। সুমো ডায়েরিটা বন্ধ করে ফেলে। কারাগারের 5টা বছর আমি প্রতিদিন নিজেকে একটা একটা করে চিঠি লিখেছি, যেন আমার স্মৃতি মরে না যায়। আলিয়া উঠে এসে সুমোর হাতটা ধরে। এই প্রথম তারা দুই নারী একে অপরের চোখে নিজেদের প্রতিবিম্ব খুঁজে পায়। আলিয়া কাপা গলায় বলে, তুমি কোনো কয়েদি নও সুমো, তুমি এক পুরানো ইতিহাস, এক অমর প্রেম, যে গল্প চোখ পেরিয়ে চললেও মানুষ শুনবে, কাঁদবে আর বলবে এমন ভালোবাসা কি সত্যিই হয়। সুমো মাথা নিচু করে হাসে, তারপর চোখ তুলে বলে, হয়, 1000 জন প্রেম পায়, তাদের মধ্যে 100 জন সত্যিকারের ভালোবাসা পায়, আর সেই 100 জনের মধ্যে একজন সেই ভালোবাসা ধরে রাখতে পারে। আমি সেই একজনের একজন হতে চেয়েছিলাম, পারিনি, কিন্তু ভালোবাসাটা আমার ছিল, আমারই থাকবে মৃত্যুর পরেও। ঘরটা আবারও কিছুক্ষণ চুপচাপ হয়ে গেল। বাইরের পাখিরা যেন এই নীরবতাটাকে সম্মান জানায়। বাতাসটা ধীরে আসে, আবার থেমে যায়। সুমো তখন ডায়েরির শেষ পৃষ্ঠাটা খুলে আলিয়ার দিকে বাড়িয়ে দেয়। আলিয়া পড়ে, যদি কোনোদিন এই চিঠিগুলো কেউ পড়ে, তাকে বলো আমার জীবনটা কোনো নাটক ছিল না, এটা ছিল এক ভালোবাসার মহাকাব্য। আমার নাম ছিল সুমাইয়া জাহান, আর তার নাম সেরাজ খান। সে ছিল শুধু সুমুর খান সাহেব। আলিয়ার পড়া শেষ হতেই সুমো একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, আজকে গল্প শুনবেন না? আলিয়া চোখের পানি মুছে তাকায়। সুমো বলতে শুরু করে, অন্ধকার রাস্তায় চারদিক নিস্তব্ধ, মাঝে মাঝে কুকুরের ডাকে রাতে নিস্তব্ধতায় চির ধরছে। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা পুরো আলোকিত। তার নিচ দিয়ে নিঃশব্দ পায়ে হেঁটে যাচ্ছে সুমো। মাথায় ওড়না, মুখটা হালকা ঢাকা। শীতল বাতাস তার মুখের চারপাশের চুল উড়িয়ে দিচ্ছে। সে জানে না কোথায় যাচ্ছে, পা যেন নিজে থেকেই চলতে শুরু করেছে। বুকের ভেতর হাহাকার, নিঃশ্বাস ভারী তার। প্রতিটি পা ফেলার সাথে সাথে খান সাহেবের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎ সামনের দিক থেকে একটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে আসতে শুরু করলো। ল্যাম্পপোস্টের নরম আলোর উপর, রাস্তার উপর আচমকা উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে গেল সুমোর। সে নিজের 2 হাত দিয়ে চোখ ঢেকে ফেলল। মনে হলো এবার বুঝি সব শেষ। তার চারপাশে যেন সময় থেমে গেছে। কিন্তু গাড়িটা ঠিক তার সামনে এসে থেমে গেল না, বরং একটু দূরে থামলো। কোনো শব্দ নেই, ইঞ্জিনের গর্জন নেই। সুমো 2 হাতে ফাঁকা দিয়ে সামনে দেখার চেষ্টা করলো। প্রথমে কিছু দেখতে না পেলেও ধীরে ধীরে তার সামনে ভেসে উঠল একজন ছায়া মানবের প্রতিচ্ছবি। সেই হেডলাইটের ভেতর দিয়ে কেউ এগিয়ে আসছে। সে মানব। লোকটির গায়ে ওভারসাইজ হুডি জ্যাকেট, হুডি দিয়ে পুরো মাথা মুখ সব ঢেকে রাখা, হাত দুটো পকেটে ঢোকানো, পায়ে ভারী বুট জুতো। পুরো শরীরটা অচেনা, রহস্যে মোড়া, যেন কোনো সিনেমার দৃশ্য। সুমোর হৃদস্পন্দন মুহূর্তে থেমে যাওয়ার উপক্রম। সে ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু লোকটা থামল না। ঠিক তখনই ভয় পেয়ে পেছন ফিরে সুমো দৌড়াতে শুরু করলো। পায়ে নিচের রাস্তাটাও যেন পিছলে যাচ্ছিল। সুমো দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকালো, কেউ নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সামনে তাকাতেই বুকটা কেঁপে উঠল তার। লোকটা ঠিক তার থেকে কিছুটা দূরে সামনে দাঁড়িয়ে। সে কিভাবে এখানে এলো? সুমো আর কোনো চিন্তা না করে আবারও দৌড়াতে লাগলো। এবার যেন জীবন বাঁচানোর দৌড়। পিছনে তাকিয়ে দেখে লোকটা তার পেছন পেছন আসছে। কোনো শব্দ নেই, শুধু ছায়ার মতো ধেয়ে আসছে। হঠাৎ রাস্তায় একটা উঁচু অংশে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল সুমো। মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে এলো, আহ! হাত আর হাঁটুতে চোট পেল সে। কিন্তু সে নিজেকে তুলতে গিয়ে অনুভব করলো কেউ একজন তার পা চেপে ধরেছে। সুমো চমকে পেছনে তাকালো। সে ছায়ার মতো মানুষটা, মুখ ঢাকা, হাতে গ্লাভস, এক হাতে সুমোর পা চেপে ধরেছে, অন্য হাত জ্যাকেটের পকেটে ঢোকানো। হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে যেন তার চারপাশ দিয়ে।
লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পায়ের উপর থেকে চাপ সরিয়ে নিল, কিন্তু সামনে এগিয়ে এলো আরো। সুমো বসা অবস্থায় পেছাতে লাগলো। ধুলো মেখে যাচ্ছে তার ওড়না হাতে মুখে। সুমোর গলা কেঁপে উঠল। সে ভার্ত কণ্ঠে বলে উঠল, কে আপনি? কোনো উত্তর নেই। লোকটা এবার পকেট থেকে আস্তে করে হাত বের করলো। সুমো ভয়ে নিঃশ্বাস ফেলতেও ভুলে গেল। তার চোখ কুঁচকে উঠছে, মুখ শুকিয়ে আসছে। গলার ভেতরে আটকে থাকা প্রশ্নটা আবার বেরিয়ে আসার আগে লোকটা এক ধাপ এগিয়ে এসে সামনের বাতাসে কিছু একটা স্প্রে করে দিল। সুমোর চোখ বড় বড় হয়ে গেল। তার মুখের সামনে ধোঁয়ার মতো ঘোর লেগে গেল। সে হাত উঠিয়ে কিছু একটা ঠেকাতে চাইল, কিন্তু শক্তি নিঃশেষ হয়ে গেল তার। চোখের পাতা ভারী হয়ে এলো, বুক ধরফর করতে থাকলো। তারপর ধপ করে শরীরটা রাস্তার উপর পড়ে যেতে লাগলো। ঠিক তখনই লোকটা ঝাঁপিয়ে নিয়ে সুমোকে ধরে ফেললো। আর বুকের মধ্যে সুমোর মাথা এসে ঠেকলো। যেন ক্ষণিকের জন্য সব থেমে গেল। সুমোকে জড়িয়ে ধরে লোকটা পকেট থেকে ফোন বের করলো। দ্রুত কোনো একটা নাম্বারে কল করলো। আদেশের স্বরে বলল, 5 মিনিট, এখনই এখানে পৌঁছা। ঠিক 5 মিনিটের মাথায় কালো রঙের একটা গাড়ি এসে থামলো রাস্তার ধারে। গাড়ির জানালায় ঝুঁকে কেউ কিছু বলল না, শুধু দরজা খুলে দিল। লোকটা সুমোর নিথর শরীরটা সাবধানে তুলে নিল, বুকের ভেতর জড়িয়ে নিল এমনভাবে যেন সুমো কোনো কাছের পুতুল, ভেঙে গেলে আর জোড়া লাগবে না। তারপর গাড়ির পেছনের সিটে সুমোকে শুয়ে দিল। সে একবার নিচু হয়ে সুমোর মুখের দিকে তাকালো। আলোর রেখা পড়ে সুমোর মুখটা স্পষ্ট দেখা গেল। এলোমেলো চুল, মুখে ধুলো মাখানো ক্লান্তি, ঠোঁটে অনুচ্চারিত ব্যথা। লোকটা হুডি টানিয়ে মুখটা আরো ঢাকা নিল। তারপর নিজের গ্লাভস পরা হাত দিয়ে সুমোর গাল ছুঁয়ে সুমোর কপালের উপর ঠোঁট ছুঁয়ে নিজের লোকদের উদ্দেশ্যে বলল, খুব সাবধানে নিয়ে যাবি, ওর কিছু হলে তোদের সাথে খুব ভালো কিছু হবে না। গাড়ির দরজা বন্ধ হলো। গাড়িটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। রাস্তায় আবার নিস্তব্ধতা নেমে এলো। লোকটা নিজের আনা গাড়িতে উঠে চলে গেল। শুধু বাতাসে রয়ে গেল সুমোর পারফিউমের হালকা গন্ধ। আর কোনো এক অজানা গল্পের শুরু। ঘড়ির কাঁটায় সময় রাত 3টা। বাড়ি নিঃশব্দ, চারদিকে নিস্তব্ধতা, এমন যেন নিজের নিঃশ্বাসও ভারী মনে হয়। মেইন গেটের বাইরে গাড়ি থামার শব্দ হলো। সিরাজ ফিরেছে। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠে নিজের রুমের দিকে এগিয়ে এলো সে। হাত বাড়িয়ে দরজার হ্যান্ডেল চেপে দরজা খুলে ভেতরে ঢুকলো। রুমটা অন্ধকার। রুমের লাইট অন করতেই প্রথমেই চোখে পড়ল টেবিলের উপর একটা কাগজ। তার উপর রাখা সুমোর পরিচিত সেই ছোট্ট প্যান্ডেন্টটা, যেটা ওর মা দিয়েছিলেন। সিরাজ এগিয়ে গেল কাগজটার কাছে। প্যান্ডেন্টটা সরিয়ে কাগজটা খুলে পড়ল সে। সিরাজের প্রতিক্রিয়া বোঝা গেল না। সে পকেট থেকে ফোনটা বের করে রাহিনের নাম্বার ডায়াল করলো। কিছুক্ষণ রিং হতেই রাহিন কল রিসিভ করলো। রাহিন কল রিসিভ করতেই সিরাজ বলল, তোর বোন পালিয়েছে। ফোনের ওপাশ থেকে বোঝা গেল ঘুমন্ত রাহিনের ঘুম ছুটে গেছে। কি বললি তুই? পালিয়েছে মানে? সিরাজ দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আমি ঘরে ফিরেছি মাত্র, টেবিলের উপর চিঠি রেখে গেছে তোর বোন। পেন্ডেন্ট খুলে রেখেছে আর ফোনের সিমগুলো খুলে ফেলে দিয়ে গেছে, যেগুলো এখন আমার চোখের সামনে পড়ে আছে। রাহিন এক মুহূর্ত চুপ করে থেকে বলল, ও কেন পালাবে এসকে? সিরাজ রাহিনের প্রশ্ন পাত্তা না দিয়ে বলল, বউ দেখি আমার পুরাই একটা কলিজা। কি সাহস আমার বউয়ের! হ্যাঁ, আমার বউয়ের সাহস দেখার পর আমি মুগ্ধ, শিহরিত, আহত, ব্যাহত, গর্বিত, অনুপ্রাণিত, ব্যথিত, মর্মাহত, শোকাহত, বিমোহিত, আনন্দিত, রাগান্বিত, আতঙ্কিত, রোমাঞ্চিত, ক্রন্দনরত, বেদনাদৃত, চিন্তিত, বিভরিত, মোহিত, কম্পিত, সুরক্ষিত, কলঙ্কিত, হাস্যরত, ক্রন্দিত, আরও কতিপয় কিছু বলার ছিল, কিন্তু আমার মুখ ক্ষতিগ্রস্ত হওয়ায় আমি দুঃখিত, সর্বোপরি নিহত। রাহিনের ঘুম কেটে গিয়ে এখন মাথা ঝিমঝিম করছে। সিরাজের কথাগুলো শুনে সে ঠান্ডা গলায় বলল, তুই কবিতা পড়িস না? মানসিকভাবে ভেঙে পড়ছিস সেটা আমি বুঝতেছি না। তোর মাথা ঠিক আছে আজকে? সিরাজ হালকা হেসে বলল, তুই এখনো বুঝিস নাই রাহিন, তোর বোন আমাকে মেরে ফেলেছে। পেন্ডেন্টটা খুলে রেখে গেছে, ফোনের সিম ফেলে গেছে, কাগজে একটা চিঠি লিখে গেছে। তুই চাইলে তোকে কিছুটা পড়ে শোনাই। সিরাজ পকেট থেকে চিঠিটা বের করে পড়তে লাগলো। খান সাহেব, আমি পালাচ্ছিলাম না, আমি হারিয়ে যাচ্ছি না, আমি শুধু একটু নিঃশ্বাস নিতে চাই। এই সম্পর্কের ভেতর আপনার রাগ,
আপনার ভয়, আপনার ভালোবাসা সবকিছু আমার নিজের মতো করে বোঝার প্রয়োজন ছিল। প্লিজ খুঁজতে বের হবে না। ভালো থাকবেন, সুমাইয়া জাহান। সিরাজ উল্টো পাল্টা নিজের মনের মতো করে বানিয়ে পড়ে শোনালো। রাহিন চুপ করে রইল। সিরাজ ব্যালকনির দিকে হেঁটে গেল, চোখ তার দূরের অন্ধকারে আটকে। তোর বোনটা আসলে সাহসী, এতটাই সাহসী যে আমার চোখে চোখ রেখে আমাকে যেমন ভালোবাসতে পারে, আবার পালিয়েও যেতে পারে একটু পিছনে না তাকিয়ে। তারপর সে হঠাৎ করে আবার হাসলো। তীক্ষ্ণ সে হাসিতে যেন বেদনা ও বিদ্রুপ করে উঠল। একটা মেয়ে যে নিজের সব কিছু আমার কাছে সমর্পণ করেছিল, আজ সেই মেয়ে আমাকেই রেখে নিজের স্বাধীনতা খুঁজতে গেছে। আমি তো ভেবেছিলাম আমি তাকে আগলে রাখছি, ভালোবাসায় ভরিয়ে দিচ্ছি। এখন বুঝতেছি আমি তাকে শ্বাসরোধ করে ফেলছিলাম। রাহিন চুপ করেছিল কিছুক্ষণ, তারপর নিচু গলায় বলল, ভাই, তুই যদি ভাবিস তুই শ্বাসরোধ করেছিলি, তাহলে ওর নিঃশ্বাস ফিরিয়ে আনাটা তোর দায়িত্ব। সিরাজ গলায় বিষাদ মিশিয়ে বলল, আমি জানি রাহিন, আমার ভয়ানক রাগ, নিয়ন্ত্রণহীন ভয় আর অতিরিক্ত ভালোবাসা মিশে একটা চাপে পরিণত হয়েছিল। আমি ভাবিনি সেই চাপটা একদিন ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। সিরাজ একটু থেমে আবারও বলল, কিন্তু ও কোথায় যাবে, কার কাছে যাবে? কিছুই তো নেয়নি সাথে। এই শহরে কাকে চিনে তোর বোন? রাহিন এবার গলার স্বর শক্ত করে বলল, তাহলে তোকে দাঁড়িয়ে থাকলে চলবে না এসকে। ওর সীমানা আমি জানি না, কিন্তু ওর না বলা কথাগুলো আমি শুনতে পারি। এক্ষুনি বের হতে হবে। সিরাজ তখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সবগুলোকে ঘুম থেকে তোল, এক্ষুনি সবাইকে নিয়ে বের হ। আমার বউকে খুঁজে আনতে হবে, বেঁচে থাকতে হলে ওকে দরকার আমার। কথাগুলো বলে সিরাজ কল কেটে বেরিয়ে গেল রুম থেকে। রাত প্রায় শেষ। ঘড়ির কাঁটায় ভোর 5:30। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সিরাজ একটার পর একটা রেড বুল ক্যান শেষ করে যাচ্ছে। পিচ ডালা রাস্তার ধারে পড়ে আছে 7-8টা খালি ক্যান। হাতে থাকা ক্যানটা শেষ করে সে আবার কেসের দিকে হাত বাড়ায়। তখনই রাহিন এগিয়ে এসে তার হাত চেপে ধরে। কি সমস্যা তোর? মরতে চাস নাকি? একটার পর একটা খেয়ে যাচ্ছিস। সুমুকে খুঁজতে বের হয়ে খুঁজলি না, আর আমাদেরকেও খুঁজতে দিলি না। এসব কি করছিস বলতো? কি চাইছিস তুই? আমি বিশ্বাস করতে পারছি না সুমু তোকে কোনো কারণ ছাড়াই ছেড়ে গেছে। প্লিজ এসকে, আসল কথাটা বল। সিরাজ কিছু না বলে মাথা তুলে চোখ বন্ধ করে রাখে। আয়ুব পাশে এসে রাহিনের কাঁধে হাত রাখে। সবার মুখে বিস্ময়। স্যান্ডি ছুটে গিয়ে সিরাজের পাশে দাঁড়ায়। স্যার, সেদিন এখানে ম্যাম ছিল? সিরাজ চুপ করে থাকে। রাহিন উত্তেজিত গলায় বলে, তাহলে এখানে দাঁড়িয়ে আছি কেন আমরা? চল খুঁজে বের করি ওকে। রাহিন এগোতেই সিরাজ ওর হাত চেপে ধরে। রাহিন প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই সিরাজ পকেট থেকে ভাঁজ করা চিঠিটা বের করে রাহিনের দিকে বাড়িয়ে দেয়। রাহিন চিঠি খুলে পড়তে শুরু করে। সিরাজ হাত বাড়িয়ে কেস থেকে আবারও একটা ক্যানের বোতল তুলে নিয়ে চুমুকে দিয়ে বলে, ও নিজে থেকেই যেতে চেয়েছে, আমিও যেতে দিয়েছি। ওর আবদার ছিল, আমি পূরণ করেছি। রাহিন দাঁতে দাঁত চেপে চিঠিটা ভাঁজ করে সিরাজের হাতে দিয়ে বলে, তুইও কি বাচ্চা এসকে? সুমু জেদ ধরে বাচ্চাদের মতো আবদার করলো, আর তুই ওকে যেতে দিলি একটা ম্যাচিউর ছেলে হয়ে। সুমুর ক্ষেত্রে এত বড় ইনমিউচুয়াল মতো কাজ করলি। বাচ্চার মতো যা আবদার করবে তাই শুনতে হবে। ওর ক্ষেত্রে এতটা ইনমিউচুয়াল কেন তুই? ওর জন্য তোর নিজের মধ্যে সব থেকে বেশি ইনমিউচুয়াল আনা উচিত। ম্যাচিউরিটি কি শালা? বউ যদি বাচ্চাদের মতো আবদার করে, জেদ করে, কাঁদে, পাগলামি করে, তাহলে সেই পাগলামি সহ্য করার নামই তো হাজব্যান্ড। বউ কি শাসনের জিনিস? বউ তো ভালোবাসার আর আদরের জিনিস। বউ হচ্ছে মাথার তাজ। পুরুষের দায়িত্ব বউয়ের সব আবদার মাথা পেতে নেওয়া, নট শাসন করা। যে স্বামী নিজের বউকে বকা দেয়, শাসন করে, তাকে চোখের পানি উপহার দেয়, সে আবার কেমন পুরুষ রে? আমি ওর কান্না সহ্য করতে পারি না রাহিন। তাই যদি ও ভুলও করে আমি চুপ থাকি, কারণ ও আমার, আর আমি শুধুমাত্র ওর। শুধু
ওর হাসির জন্য আমি আমার ইগো পর্যন্ত মাটিতে ফেলে দিতে পারি। এটাকে আমি বলি আসল ম্যাচিওরিটি। সিরাজের কথা শেষ হতেই চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। রাহিন কিছু বলতে গিয়েও থেমে যায়। কারো চোখে কোনো ভাষা নেই, শুধু আছে বিস্ময় আর যন্ত্রণার ছাপ। রাহিন, স্যান্ডি, আইয়ুব, সাইফ, রিয়াদ সবাই আলাদা আলাদা গাড়িতে উঠে পড়ে। তাদের উদ্দেশ্য একটাই, সুমুকে খুঁজে বের করা। কিন্তু সিরাজ যায় না। সে একবারও গাড়ির দিকে পা বাড়ায় না, চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে। আইয়ুব এগিয়ে এসে জিজ্ঞেস করে। সিরাজ শুধু মাথা নাড়ে, তারপর ধীরে ধীরে এগিয়ে যায় নিজের গাড়ির দিকে। কালো রঙের রোলস রয়েস নিঃশব্দে ছুটে চলে ফাঁকা হাইওয়ে ধরে। ভোরের কুয়াশা জড়ানো পথ যেন গিলে ফেলতে চায় সিরাজের কষ্ট। গাড়ির ভিতর সিরাজ নীরব, স্টিয়ারিং এর উপরে হাত রেখে বসে আছে ঠান্ডা চোখে। কেউ জানে না সে কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে। গাড়ি একা চলতে থাকে নির্জন পাহাড়ি পথে। ভোরের কুয়াশায় ঢেকে থাকা রাস্তায় শুধু একটা মাত্র গাড়ির শব্দ। সিরাজের মধ্যে নীরবতা, অভিমান, ভালোবাসা আর নিজের সঙ্গে নিজের লড়াই চলছে। গাড়ি এসে থামে দিবা পাহাড়ের পাদদেশে। আকাশ তখনও ধূসর, সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত। সিরাজ দরজা খুলে নেমে দাঁড়ায়, চোখে সানগ্লাস, হাত পকেটে। চোখের সামনে ছড়িয়ে আছে শুধু অসীম পাহাড় আর তার ভেতরে জমে থাকা কষ্ট। সিরাজের পরনে আজ মিডনাইট নেভি ব্লু কালারের ফিটিং পোলো টি শার্ট, যার স্লিভের প্রান্তে শুকনো সাদা প্যাটার্ন। টি শার্টটি তার গঠন বিন্যাস, মজবুত কাঁধ আর ছিপছিপে কাঠামো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। তার স্লিম ফিট, স্টোন ওয়াশড ধূসর জিন্স যেন পাহাড়ি রঙের সঙ্গে মিশে এক আত্মবিশ্বাস তৈরি করেছে। পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকা ভঙ্গিটি না চাইলেও চোখ আটকে যায়। পায়ে সাদা নীল ট্রেন্ডি স্নিকার্স, গলায় হালকা নীল স্কার্ফ, হাতে রয়েছে কালো ব্রেসলেট, চোখে কালো সানগ্লাস। ডান হাতের অনামিকা আঙ্গুলে প্লাটিনাম ব্র্যান্ডের একটা রিং। হালকা বাতাসে তার চুল এলোমেলো হয়ে গেছে। হাঁটতে হাঁটতে সে এগিয়ে যায় পাহাড়ের কিনারার দিকে। সূর্য প্রায় উঠে গেছে। সিরাজ কিছুক্ষণ চুপচাপ পাহাড়ের কিনারে এসে দাঁড়িয়ে রইল, চোখের দৃষ্টি দূরের শূন্যতায় আটকে, যেন পৃথিবীর সমস্ত কোলাহল থেকে বিচ্ছিন্ন। ভোরের আলো পাহাড়ের গায়ে ধীরে ধীরে লেপ্টে যাচ্ছে। বাতাস হালকা ঠান্ডা, কিন্তু সিরাজের ভেতরটা আগুনে পুড়ে ছাই হয়ে আছে। ঠোঁটের কোণে বাঁশির পরিচিত এক সুর। কিছুক্ষণ পর নিজের অজান্তেই সে গেয়ে ওঠে খুব মৃদু স্বরে, বলো খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন। তার কণ্ঠে কোনো সুর নেই আজ। চোখের সামনে ভেসে ওঠে সুমুর মুখ, হাসি, অভিমান, ছোট ছোট পাগলামি, খান সাহেব বলে ডাক দেওয়ার সেই কাপা স্বর, যেটা আজ কোথাও নেই। সিরাজ হঠাৎ থেমে যায়, চোখ থেকে সানগ্লাস খুলে পাথরের উপর হাঁটু মুড়ে বসে পড়ে। কণ্ঠ নিচে নামিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে বলে, আমি তো তোমাকে খুব যত্ন করে ভালোবেসেছিলাম, তার বিনিময়ে আজ এই দিনটা কি আমার প্রাপ্য ছিল? লোকে বলে মানুষ যা চায় তা পেয়ে গেলে নাকি আর মূল্য বোঝে না। আমিও কি তোমার কাছে মূল্যহীন হয়ে গিয়েছি? তুমি তো আমার জীবনের সবচেয়ে শান্তির জায়গা। আমি এতগুলো বছর একা কাটিয়েছি এই বিশ্বাসে যে শেষে তুমি আসবে, পাশে থাকবে। কিন্তু তুমি কি করলে? আমার এই বুকটাই খালি করে চলে গেলে। আমি তো আমার জীবনে কোনো দিনও কোনো নারীকে জায়গা দেইনি, শুধু তোমাকে দিয়েছিলাম আমার পুরোটা। তুমি আমার সব নিয়ে নিলে, বিনিময়ে রেখে গেলে শুধু এক বুক শূন্যতা। এই শূন্যতা কি দিয়ে ভরবো আমি? সিরাজ কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলে, স্মৃতিগুলো কোথায় রাখা যায় বলো? তোমার চুলের ঘ্রাণ, ভেজা গলায় খান সাহেব বলা ডাক, প্রতিটা রাতে তোমাকে জড়িয়ে ঘুমানো, ভোরে তোমার মায়াবী মুখটা দেখে ঘুম থেকে ওঠা, এসব কিছু আমি কোথায় রাখি সুমু? সিরাজ চিঠিটা বের করে আনে। সাদা কাগজটা একটু নীলাভ দেখায় ভোরের আলোয়। হাত কাঁপে তার, ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে। চিঠিটার উপর তার আঙ্গুল বোলায় একবার, তারপর নিচু গলায় বলে ওঠে, কত কথা লিখে রেখে গেছো এই চিঠিতে। তোমার লিখে রেখে যাওয়া প্রতিটা শব্দে আমার বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। এত কথা লিখলে কিন্তু তোমাকে ছাড়া কিভাবে বাঁচতে হয় সেটা কেন লিখে রেখে গেলে না? তোমাকে ছাড়া কিভাবে নিঃশ্বাস নিতে হয়
রাতে কিভাবে বিছানায় শুয়ে তোমার অনুপস্থিতিকে জড়িয়ে ঘুমাতে হয় সেগুলো কেন লিখে গেলে না? কাগজ হাতের মুঠোয় নিয়ে চুপ করে থাকে সিরাজ। খোলা আকাশের দিকে তাকিয়ে বলে, তুমি ছাড়া বাঁচা এটা একটা শাস্তি। আমি চাইনি কোনোদিন এমন পৃথিবী যেখানে সূর্য ওঠে কিন্তু তুমি নেই, যেখানে আজান হয় কিন্তু তোমার কণ্ঠে কোরআনের আওয়াজ শোনা যায় না, যেখানে সবাই আছে কিন্তু তুমি, আমার সুইটহার্ট, আমার সুমু, তুমি নেই। তুমি আমার দুনিয়া। তোমাকে ছাড়া আমি পুরোপুরি শূন্য। তুমি চলে গেছো মানে আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। আমি আজ আর সিরাজ খান নই, আমি কেবল একজন নিঃসঙ্গ পুরুষ। সিরাজ চুপ করে গেল, চোখ দুটো স্থির, মুখের রেখায় কোনো অনুশোচনা নেই, যেন সে দুঃখকে অবহেলায় চিবিয়ে ফেলেছে। হঠাৎ ঠোঁটের কোণে ফুটে উঠল এক বাঁকা নির্মম হাসি, যেটা দেখে যে কারো ঘাম ছুটে যেতে পারে। সে ধীরে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে ভেসে উঠল তার আর সুমুর একটা কাপল পিক। সিরাজ সেই ছবিটার দিকে তাকিয়ে চোখের পলক না ফেলে একটা ঠান্ডা হাসি হেসে বলল, একটা কথা জেনে রাখুন ম্যাডাম, আপনার গল্পে আমি কোনো হিরো না। আমি সেই লোকটা যার আগমন গল্পের মাঝখানে হয় আর যে আগমনের পর গল্পের রঙই পাল্টে যায়, আর তাকে বলে ভিলেন। আপনি আমাকে ভিলেনই বলতে পারেন। আপনি আমার পুরো সত্যি না জেনেই চলে গেলেন। আপনি জানেন না আমার আরেকটা পরিচয় আছে। আমি সিক্রেট মাফিয়া, আর মাফিয়াদের ভালোবাসা সস্তা হয় না ম্যাডাম। আমরা যা একবার টার্গেট করি তা নিজের করেই ছাড়ি, আর যদি পাবার পর সেটা পাল্টে চাই তবে তাকে জোর করে নিজের কাছে রাখতেও জানি। তাহলে আপনি ভাবলেন কিভাবে আপনি আমাকে এত সহজে ছেড়ে যাবেন আর আমি ছেড়ে দিব? আপনার সাথে এখনও অনেক কিছু বাকি আছে ম্যাডাম। আপনার রাগ, ঘৃণা, কান্না সব আমি দেখব, কারণ আপনি আমার গল্পের ক্লাইম্যাক্স, মিসেস সিরাজ খান। আর ক্লাইম্যাক্সে তো মাফিয়া নায়কের এন্ট্রি জমে আগুন হয়। সিরাজের ঠোঁটের কোণে আবার সে অদ্ভুত হিমেল হাসি। সে গলা নামিয়ে আবারও ধীরে ধীরে ফিসফিস করে বলল, শুধু একটা কথা মনে রাখবেন, মাফিয়ারা কখনো মাফ করে না। আপনার চলে যাওয়া ছিল এই গল্পের মধ্যভাগ, আর আমার ফিরে পাওয়া হবে এই গল্পের সবচেয়ে রক্তমাখা হ্যাপি এন্ডিং। সিরাজ উঠে দাঁড়ায়, দুদিকে দুহাত মেলে দিয়ে মুখ উঁচু করে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, লাভ দ্যাট কিলস সুইটহার্ট। হালকা কুয়াশা, পাড়ার মোড়ে চায়ের দোকান, রাস্তার পাশে একখানা লাল কালো বাইক দাঁড়ানো। সামিয়া আর নাজমিন স্কুল ইউনিফর্ম পরে ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ি থেকে বের হলো। নাজমিন চুইংগাম চিবুচ্ছে আর সামিয়া চুপচাপ, চোখে হালকা বিরক্তি তার। দুজনে রাস্তায় পা দিতেই চোখে পড়ল সামনের দোকানে শাহরুখ আর পিয়াস দাঁড়িয়ে চা খাচ্ছে। পিয়াস কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে, এক হাতে চায়ের কাপ আর এক হাতে ফোন। শাহরুখের সাথে একটু দূরে দাঁড়িয়ে হাসছে আর শাহরুখের সাথে কি যেন বলছে। পিয়াসদের দেখে নাজমিন ভাইয়া বলে ডাক দিল। দুজনে একসাথে তাকালো। সামিয়া পিয়াসের দিকে তাকিয়ে ভদ্রতা সূচক হালকা হাসলো। পিয়াস তো সেই হাসিতে প্রায় কাপে চুমুক দিতেই ভুলে গেল। সামিয়া আর দাঁড়ালো না। শাহরুখ পিয়াসকে ধাক্কা মেরে বলল, চলে যাচ্ছে শালা। পিয়াসের হুঁশ ফিরল। সামিয়া আর নাজমিন গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে বাইকের শব্দ। দুটো বাইক এসে একদম সামনে থামলো। একটাতে বসে শাহরুখ, কালো সানগ্লাস চোখে, অন্যটাতে পিয়াস, মুখে সেই চিরচেনা লাজুক হাসি তার। শাহরুখ হেলমেট খুলে চুল ছাকিয়ে বলল, গাড়ি নিয়ে আব্বু বেরিয়েছে, কখন আসবে ঠিক নেই। স্কুল তো অনেকটা দূরে, হাঁটতে হাঁটতে তো দুপুর হয়ে যাবে। উঠে বস, আমি দিয়ে আসি। নাজমিন লাফ দিয়ে শাহরুখের বাইকে উঠে বসলো। সে এসে বলল, সত্যি? উফ, ক্লাসের আগে ছোট্ট ট্রিপ। চল সামিয়া। সামিয়া দাঁড়িয়ে রইল। সে ধীরে বলল, তুই যা, আমি অন্য গাড়ি নিয়ে নিব। পিয়াস তার সামনে এসে ধীরে বলল, চল না শামু, আমি ড্রাইভ করব, কিছু হবে না, প্রমিস। সামিয়া একটু চমকে তাকালো পিয়াসের দিকে, তারপর মাথা নিচু করে শান্ত গলায় বলল, না ভাইয়া, আমি যেতে পারবো। পিয়াসের মুখটা এক সেকেন্ডের জন্য মলিন হয়ে গেল। নাজমিন সামিয়াকে তাড়া দিয়ে বলল, আরে ধুর সামিয়া, একটু রাইট হয়ে যাবে, চল তো। সামিয়া নাজমিনের কথা শুনে একটু নড়ল না। তার চোখে এক ধরনের জেদ। সে পিয়াসের দিকে তাকালো না, শুধু সামনের রাস্তায় তাকিয়ে রইল, যেন কারো দয়া বা অনুরোধে সে চলবে না।
সামিয়া ধীরে হাঁটা ধরল। শাহরুখ পিয়াসকে কোনোই দিয়ে এক ধাক্কা দিয়ে বলল, চলে যাচ্ছে শালা। পিয়াস চুপ করে মাথা নিচু করে রেখেছে। বাইক স্টার্ট দেওয়ারও সাহস করল না। পুরো মহল্লার সকলে তাকে ভয় পেলেও এই মেয়েটার সামনে সে ভয়ে নিতিয়ে পড়ে। শাহরুখ মুখ ফিরিয়ে সামিয়ার দিকে তাকিয়ে হালকা ঠাট্টা স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, যাস না। কেউ যদি রাস্তা থেকে তুলে নিয়ে যায় তখন আবার আমাদের বলিস না। নাজমিন হেসে বলল, তুলে নিয়ে যাক না ভাইয়া, ছেলেরা তো ভালোই পছন্দ করে ওকে। শাহরুখ আবার ঠোঁট বাঁকা করে বলল, তাই তো, কিছুদিন আগে যা হলো, এ মেয়ে তবুও কথা শুনবে না। পিয়াস নিচু গলায় বলল, চল শাহরুখ, দেরি হয়ে যাবে। শাহরুখ আর কিছু না বলে সানগ্লাস পরে হেলমেট চেপে বলল, ওকে ম্যাডাম, হেঁটে আসুন, কিন্তু স্কুলে পৌঁছাতে দেরি হলে দোষ আমাদের না। নাজমিন একটু দোনমনো করলেও শেষমেশ থেকে গেল। সামিয়ার পাশে দাঁড়িয়ে বলল, আমি তোর সাথে যাই। সামিয়া একটু হেসে বলল, না, তুই যা, আমি ঠিক চলে যাব। শাহরুখ নাজমিনের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই নাজমিন উঠে বসল। শাহরুখ বাইক স্টার্ট করে চলে যেতে যেতে হঠাৎ সামিয়ার দিকে একবার তাকালো। পিয়াস কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। সামিয়া একা হেঁটে আসছে। পিয়াস কিছু দূর যেতেই দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে একবার তাকিয়ে দেখে বলল, এ মেয়ে চায় যেন আমি জোর করি, ধমক দেই, শাসন করি। সোজা কথায় এই মেয়েকে দিয়ে কিছু করানো যায় না। পিয়াস বাইক ঘুরিয়ে আবারও ফিরে এলো। সামিয়া এবার জোরে হাঁটা দিল। পিয়াস সামিয়ার সামনে বাইক থামিয়ে বলল, উঠ। সামিয়া কিছু বলতে যাবে তার আগেই পিয়াস বলল, চুপচাপ উঠে বস, আর একটা কথা বললে তোর আজ স্কুলে যাওয়া হবে না। সামিয়া থমকে দাঁড়ালো। তার চোখ বড় হয়ে গেল, যেন বিশ্বাসই করতে পারছে না পিয়াস এমন রূঢ়ভাবে কথা বলল। সে চুপচাপ বাইকের দিকে তাকিয়ে রইল। পিয়াস এবার চোখে চোখ রেখে বলল, সেদিন ছাদে এমন করছিলি যে সেদিনের পর থেকে তুই আমাকে ইগনোর করে চলছিস। এক মুহূর্তে নীরবতা। সামিয়ার গলার কাজটা শুকিয়ে গেল। পিয়াস আবার বলল, ঠিক আছে, তোকে বলতে হবে না, কিন্তু তুই না উঠলে আমি তোকে আজ স্কুলে যেতে দিব না। সামিয়া চোখ সরিয়ে নিল। পিয়াসের দিকে তাকানোরও যেন অস্বস্তির একটা বিষয় তার কাছে। সে ধীরে বলল, আপনি তাহলে এখানেই দাঁড়িয়ে থাকুন, আমি প্রয়োজনে স্কুলে যাব না আজ। পিয়াসের বুকের ভেতরটা কেমন চেপে ধরল সামিয়ার কথায়। এই মেয়েটা এত ঠান্ডা গলায় এত কঠিন কথা বলতে পারে, সেটা সে আগে কখনো ভাবেনি। সে চোখ নামিয়ে বাইকের গিয়ার চেপে ধরে রাখলো, যেন রাগটা ওখানেই আটকে রাখতে চাইল। তারপর মুখ তুলে ধীরে বলল, তুই জানিস আমি তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকবো সারাদিন। যদি দরকার হয় তুই স্কুলে না গেলে তোর টিচার রাগ করবে, ক্লাস মিস হবে, প্রেজেন্টেশন থাকবে। তবু আমি তোকে জোর করব না। কিন্তু একটা কথা বুঝে নিস শ্যামু, সব কিছু থেকে পালিয়ে গেলেও যে শাস্তি পাওয়া যায় না। সামিয়া এবারও কিছু বলল না। সে শুধু সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। পিয়াসের কোনো কথা তার কানে ঢুকলো না। পিয়াস এবার গভীরভাবে তাকালো সামিয়ার দিকে। তারপর ধীরে ধীরে বাইক ঘুরিয়ে নিল। কিছু দূর গিয়েই থেমে গেল আবার। সামিয়া ভাবলো এবার সে বুঝে একেবারে চলে যাবে, কিন্তু পিয়াস না তাকিয়ে বাইকের উপর বসেই বলে উঠল, হয় আমার সাথে চল, নয়তো পড়াশোনা করার স্বপ্ন আজ থেকে বাদ দে। শব্দগুলো যেন সামিয়ার কানে ধাক্কা দিয়ে গেল। সে চোখ বন্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য। তার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। সামিয়া ধীরে চোখ খুলে পিয়াসের দিকে তাকালো। সে বাইকের উপরে বসে আছে। সামিয়া হেঁটে এগিয়ে এসে বাইকের একদম কাছে দাঁড়ালো। চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, ভালোবাসা দিয়ে কেউ স্বপ্ন ছিনিয়ে নেয় না পিয়াস ভাইয়া। পিয়াস চমকে তাকালো। সামিয়ার ঠোঁটে হালকা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। আপনার এই ভালোবাসাটা কি আমাকে ভয় দেখানোর জন্য? একটা নিঃশব্দ মুহূর্ত। দুজনেই কিছু বলল না। তারপর সামিয়া পেছনে ফিরে হাঁটা ধরল। এবার পিয়াস দাঁড়িয়ে থাকলো না। সে বাইক ঘুরিয়ে সামিয়ার সামনে গিয়ে আবার দাঁড়ালো। হেলমেটটা খুলে হাতে নিয়ে ধীরে বলল, ভালোবাসা দিয়ে কেউ স্বপ্ন ছিনিয়ে নেয় না, ঠিক বলেছিস, কিন্তু ভয় দেখানো আর শেষ চেষ্টাটা এক জিনিস না। আমি শুধু তোর ভালো চাই। সামিয়া একদম মৃদু গলায় বলল, আমাকে কেউ জোর করুক এটা আমার পছন্দ না। আমি আপনার বোন। আপনি আমাকে নাজবিন ফারুপুদের মতো ভালোবাসেন ঠিক আছে, তবে আমার উপর জোর খাটাতে আসবেন না। এরপর সে রাস্তার দিকেই আবার হাঁটা ধরল। পিয়াস তাকিয়ে রইল। সে বাইক স্টার্ট করলো না। নিজের মনে বলল, ভালোবাসা যদি কেবল নিজের
চাওয়া দিয়ে ভরে থাকে তাহলে ওটা ভালোবাসা না। আমি তোর জন্য হারতে রাজি আছি, কিন্তু তোকে অন্যের হাতে দিতে রাজি নই। ঘড়িতে তখন বেলা 12টা ছুঁই ছুঁই। সিরাজ খান ম্যানশনের বড় দরজা ঠেলে ভেতরে পা রাখে। তার চলার ভঙ্গিতে একটা দুর্দমনীয় চাপা আগ্রাসী থেমে থেমে আগুন ছড়িয়ে পড়ছে চারপাশে। পেছনে তার ছায়াটাও যেন ভয় পেয়ে তার থেকে দূরে সরে দাঁড়াতে চায়। ড্রয়িং রুমে তখন প্রায় সকলেই উপস্থিত। আজ রোজা এসেছে এই বাড়িতে। সে সোফায় চুপচাপ বসে তাকিয়ে আছে সিরাজের দিকে। সিরাজের অবস্থা দেখে তার বুকের ভেতর চাপা একটা কষ্ট অনুভব হলো। তবুও সে বিড়বিড়িয়ে বলল, You are all just audience in his movie, and the climax is going to be bloody. শাহবাজ সাহেব কপাল কুঁচকে এগিয়ে এলেন। চোখে মুখে এ অবস্থা কেন তোমার? আর সুমু মামনি কোথায়? সারবাজ আরবাজ ও বাড়িতে নেই, ওরা কোথায়? সিরাজ কোনো উত্তর দেয় না। এই সময় ঈশিতা এসে একটু কাপা গলায় বলে উঠল, ভাইয়া, সাবরাজ ভাইয়া কল করে বলল সুমুকে নাকি পাওয়া যাচ্ছে না। সিরাজ মাথা নিচু করে রইল। সে কারো দিকে তাকায় না, কোনো কথা বলে না, শুধু সোজা হাঁটতে শুরু করে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ানো অনন্যা খাতুন। সকলে কিছু জিজ্ঞেস করেছে, তুমি কি শুনতে পাচ্ছ না? কি হয়েছে? সিরাজ স্থির, তার চোখ মেঝেতে গাঁথা। অনন্যা খাতুন এবার আর সহ্য করতে না পেরে ছেলের দুবাহু ধরে ছাকিয়ে বললেন, বলছো না কেন সুমু? মামনি কোথায়? সিরাজ হঠাৎ মুখ তুলে, চোখে এক ধরনের অন্ধকার, ঠোঁটে বিষাক্ত ব্যঙ্গ। সে হঠাৎ চিৎকার করে বলে, মেরে গুম করে দিয়েছি হ্যাপি। ঘরটা থমকে যায়। ঈশিতা আতকে উঠে এক পা পিছিয়ে যায়। অনন্যা খাতুন ছেলেকে ছেড়ে পেছনে সরে দাঁড়িয়ে কাপা গলায় বলেন, কি বললে তুমি? মেয়ে ঘুম করে দিয়েছে মানে? সিরাজ দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, আমার সাথে ঝামেলা করেছে, নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি, তাই মেরে ফেলেছি। গুম করেছি, যেটা শুনতে চাও তাই বলেছি। এখন প্লিজ আমাকে একা থাকতে দাও। সেই সিঁড়ির দিকে পা বাড়ায়। পিছন থেকে অনন্যা খাতুন বলে ওঠেন, কি করেছো আমার মেয়ের সাথে আমি জানি না, তবে একটা কথা মনে রেখো মিস্টার শাহরাজ খান, এই বাড়িতে সুমু মামনি থাকলেই তুমি থাকতে পারবে, নয়তো তোমার থাকার দরকার নেই এইখানে। আমার মেয়ে এই বাড়িতে নেই মানে তুমিও থাকবে না। সিরাজ থেমে যায় কয়েক সেকেন্ড, পেছনে না থাকিয়ে ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, চলে যাব। তার পায়ের শব্দ ধীরে ধীরে সিঁড়ির উপর মিলিয়ে যেতে থাকে। ড্রয়িং রুম জুড়ে একটা মৃত্যুর আভাস নেমে আসে। না শরীরের না, একটা সম্পর্কের মৃত্যু, ভালোবাসার মৃত্যু। সিরাজ নিঃশব্দে নিজের রুমে ঢুকে। তার হাঁটার ধরনটাই বদলে গেছে, যেন প্রতিটা পা ভারী হয়ে গেছে বেদনায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দরজার কাছে, তারপর ধীরে ধীরে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের দিকে। আয়নার সামনে এসে দাঁড়ায় সে। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে। চোখ দুটো তার রক্তবর্ণ ধারণ করেছে। হঠাৎ এক অদম্য ক্ষোভে ড্রেসিং টেবিলের উপরে সব জিনিসপত্র এক ঝটকায় মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। সিরাজ দু হাত শক্ত করে রেখে আয়নার দিকে ঝুঁকে পড়ে। নিজের চোখে যেন নিজেকেই চিনতে পারছে না সে। একটা গভীর নিঃশ্বাস ফেলে তারপর ধীর পায়ে বেডসাইড টেবিলের ড্রয়ার খুলে বিয়ারের বোতল বের করে। বোতল খুলে সে এক চুমুক বসায়। এগুলো খাওয়ার হ্যাবিট নেই তার। আগে নিজের মধ্যের অশান্তি কাটানোর জন্য কখনো কখনো হালকা খাওয়া হতো তার। সুমো আসার পর থেকে সুমো ছিল তার শান্তির কারণ। এগুলো তারপর থেকে এভাবেই ফেলে রাখা। কয়েকবার চুমুক দেবার পর বোতলটা ছুঁড়ে ফেলে দেয় দেয়ালের দিকে। কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ে মেঝেতে। এক টুকরো ভাঙা কাছের ফলা সে হাতের মুঠোয় চেপে ধরে। হাত কেটে রক্ত পড়ে, কিন্তু তবুও সে ছেড়ে দেয় না। এরপর ধপ করে বেডির উপর পড়ে যায় সে। দু হাত ছড়িয়ে দেয়, চোখ দুটো ছাদের দিকে স্থির, মুখে এক ধরনের ক্লান্তি। হঠাৎ সে অনুভব করে কেউ পাশে বসে আছে। মাথা কাত করে তাকায় সিরাজ। সুমু, হ্যাঁ সুমুই তো। সুমু বসে আছে, এক হাত দিয়ে চুল সরিয়ে মুখে একটা মিষ্টি হাসি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। সিরাজ চমকে উঠে তড়িঘড়ি করে উঠে সুমুর কোমর জড়িয়ে ধরে। মাথা গুজে দেয় সুমুর মেধহীন পেটের মধ্যে। ঘ্রাণ নিতে চায়, সেই চিরচেনা ঘ্রাণ। একটা গভীর নিঃশ্বাস ফেলে সিরাজ। সুমুর কোমরটা আঁকড়ে ধরে রাখে, যেন ছেড়ে দিলে সুমুকে আবার হারিয়ে ফেলবে। সুমুর পেটের ভাঁজে মুখ গুজে রাখে সে। হঠাৎ সুমুর স্পর্শটা আর টের পায় না সে। চোখ মেলে তাকায়, সুমু নেই, খালি বিছানা। শুধু বিছানার এক পাশে একটু ভেজা চোখ, যেন সুমু সত্যিই কিছুক্ষণ আগে ছিল। নাও ছিল না।
এই শুধু তার কল্পনা, তার হ্যালুসিনেশন। সিরাজ উঠে বসে, দু হাতে মাথা চেপে ধরে নিজেকেই প্রশ্ন করে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? সিরাজ তাচ্ছিল্য করে হেসে সিরাজ বলে, একবার এসে দেখে যান ম্যাডাম, এই পাথরের মতো ছেলেটার কি অবস্থা করেছেন আপনি। কি অবস্থায় ফেলে রেখে গেছেন তাকে। আপনার শূন্যতা এই বাজে ছেলেটাকে কতটা পোড়াচ্ছে একবার এসে দেখুন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। তারপর আবার বিছানায় গায়ে দেয় সে। চোখ দুটো ছাদের দিকে স্থির রেখে মৃদুস্বরে গান গেয়ে ওঠে। তাকিয়া আসমানের দিকে, সে কি বলো আছে সুখে, ভাবিয়া কাঁদিয়া মরি, সে যে পাশে নাই। বিধাতা আমাকে বলো, কোথায় গেলে তারে পাবো। যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। চোখ বন্ধ করে সিরাজ। এই মুহূর্তে তার একটু ঘুম প্রয়োজন, যদিও সে জানে তার এখন ঘুম আসবে না। তারপরেও সে চেষ্টা করে ঘুমোতে।